একজন সাধারণ মানুষ হিসেবে এটা ভীষণ জানতে ইচ্ছে করে যে ভারতের তো এরকম হিস্ট্রি রয়েছে যে বিভিন্ন দেশের পরিস্থিতি কি সেই জল মাপতে ভারত অনেক রকম পদক্ষেপ করেছে। বিশেষ করে অজিত দোভালের নাম এক্ষেত্রে উঠে আসে। তিনি অনেক কিছু তার জীবনে তিনি অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, অনেক জায়গায় অনেক ছদ্মবেশে তিনি গেছেন। তাহলে এই যে এস জয়শঙ্করের ঢাকায় যাওয়া, খালেদা জিয়ার শেষকৃত্যে অংশগ্রহণ করা, কোথাও দাঁড়িয়ে কি এটাও তাহলে কি প্রশ্ন যে তিনি কি কিছুটা বাংলাদেশের পরিস্থিতি মাপতে সেখানে গিয়েছিলেন? আমি যদি অজিত দোভালের সেই ঘটনার সঙ্গে একটু তুলনা টানি। না না, একটা সৌজন্য সাক্ষাৎকার এটাকে অত মানে একটা স্পাই থিওরির সাথে জোড়ার কোনো মানে হয় না। ভারতবর্ষ এরকম মানুষের বিপদের দিনে বহুবার পাশে দাঁড়িয়েছে। এটা ভারতবর্ষের কূটনৈতিক সম্পর্কের যে টানাপোড়েন আছে তাতে এটা একটা চরিত্র ভারতের, যে ভারত সর্বদাই যে কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যু, শরীর খারাপ এইসবে খোঁজ খবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এটা ভারতবর্ষ অবশ্যই করেছে। দ্বিতীয় জিনিসটা হলো যে বাংলাদেশের যে পরিস্থিতিটা চলছে তার জন্য ইউ ডোন্ট নিড এ স্পাই টু টেল ইউ। সবাই জানে, গোটা পৃথিবী জানতে পারছে, এটা ভারতবর্ষ কেন যে কোনো দেশ জানতে পারছে যে ধরনের অরাজকতা চলছে, যেই ধরনের সাধারণ নিরীহ মানুষদের মৃত্যু চলছে, এটার জন্য এত কঠিন কিছু করার দরকার পড়ে না। এবং বাংলাদেশের সাধারণ মানুষ, যেটা আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন, অবভিয়াসলি আপনি দেখেছেন, আপনি একজন এমন এই জগতেরই মানুষ, আপনারা জানেন সেখানে সাধারণ মানুষ বারংবার খুব পীড়িত, তারা খেতে পাচ্ছে না, তারা চাকরি বাকরি করতে পারছে না, স্কুল কলেজ করতে পারছে না। সেই মানুষগুলোর জন্য ভারতবর্ষ দায়বদ্ধ, এবং সেই মানুষগুলোর জন্যই ভারতবর্ষ বারংবার সবকিছু সহ্য করে চুপ করে থাকে। না হলে বাংলাদেশের যারা এই ছটপট ছটপট করছে, এটা তো ম্যাটার অফ মিনিটস ফর ইন্ডিয়া। কিন্তু যখন কোনো একটা দেশ থেকে এইভাবে মানুষজনকে সরানোর একটা সিদ্ধান্ত নেয়, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি যে ভারত কি তাহলে অপারেশন সিন্দুরের মতো যেটা পাকিস্তানের সঙ্গে হয়েছে সেরকম বাংলাদেশের সঙ্গে ঘটবে কিনা, এইরকম নানা প্রশ্ন আমরা আলোচনা করেছি। এইভাবে কূটনীতিকদের সরিয়ে নেওয়া বা তাদের পরিবারকে সরিয়ে নেওয়া তাহলে কি সেই রকম কোনো একটা ইঙ্গিত দিচ্ছে? যদিও সেটা এখনো বলার সময় আসেনি, কিন্তু কোথাও কি একটা মনে হচ্ছে যে সেই রকম কিছু ঘটতে পারে, সেই কারণে আগে সাবধানতা বশত এই পদক্ষেপ। দেখুন, সিঁদুর লাগাতে গেলে তো সিথিটা লাগে, বাংলাদেশের তো মাথাটাই টাক, সিথি লাগাবে কোথায়? পুরোটাই তো আমাদেরই একটা অংশের একটা ছোট টুকরো, তিন দিক থেকে আমরা কি। আমি আবারও বলছি, আপনারা বারংবার জোর জবরদস্তি মেনু কার্ডে মৌরি ঢোকাবেন। আরে ম্যাডাম, মৌরি এমনি খাওয়ার পরে চিবিয়ে লোকে খেয়ে ফেলে, সেটা কোনোদিন কোনো হোটেলের মেনু কার্ডে দেখবেন না মৌরি লেখা আছে। মৌরি এমনি টাকা দিতে গিয়ে দেখবেন কাউন্টার লেখা থাকে, টক করে তুলে খেয়ে নেবে। বাংলাদেশের মধ্যে আমি আমি এত কথাও বলছি না, আমি ভাবলেই হাসি পাচ্ছে। বাংলাদেশের সাথে যুদ্ধ করবে বা বাংলাদেশকে গিয়ে অ্যাটাক করবে, কি অ্যাটাক করবে আমাকে এটা বলুন। মানে কিছু তো একটা টার্গেট থাকবে, কি বলবে যে বাংলাদেশে গিয়ে মানে আহ, কোথায় কোনো একটা জায়গায় গিয়ে বম্বিং করবে? কোথায় বম্বিং করবে? 90% জায়গাতে ইন্ডিয়ার নিজের ইনভেস্টমেন্ট আছে। মানে বম্বিংটা করবে কথা, বাংলাদেশ কাকে মারবে? মিলিটারি হেডকোয়ার্টার্স কে, যাদের সাথে প্রতি সপ্তাহে কথা হচ্ছে ভারতবর্ষের, বাংলাদেশে মারবে কোথায়? যে ইনস্টলমেন্টস গুলো আছে, সেই ইনস্টলমেন্টস গুলো, সামরিক ইনস্টলমেন্টস গুলো, সেইগুলোতে তো অর্ধেকের বেশি ইনভেস্টমেন্ট এবং ইনস্ট্রুমেন্টস আমাদেরই আছে। শুনুন, বাংলাদেশকে সাথে কনভেনশনাল ওয়ার করলে ভারতবর্ষের প্রচুর মানে কি বলবো সামরিক ক্ষতি না, হয়তো কিছুই হবে না, কিন্তু নিজের ইনভেস্টমেন্টের ক্ষতি তো। মানে এই ব্যাপারটা অনেকটা এরকম, আপনি রাগ করে গ্লাস ছুঁড়ে মারলেন, নিজের ড্রেসিং টেবিলটা ভেঙে গেল, তো সেখানে তো কষ্টের ব্যাপার। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন টাইট কি করে দেওয়া যেতে পারে। দেখুন, বাংলাদেশ সবাই বলছে খুব খারাপ, টেরারিস্ট নেশন হয়ে যাচ্ছে, গাজা হয়ে যাচ্ছে, সিরিয়া হয়ে যাচ্ছে, হ্যান হয়ে যাচ্ছে, ত্যান হয়ে যাচ্ছে। আমি বলছি বাংলাদেশ কিছু বাজে সঙ্গতে পড়ে একটু, তাই ইন্ডিয়া কানটা মুলে দেবে, ঠিক সময় মুলে দেবে, তাকে আস্তে আস্তে তেল ঠেল মাখিয়ে রেডি করে স্টার্ট করে মুলে দেবে। বাংলাদেশ দেখবে সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা ব্যালেন্স থিওরিতে ফিরে এসছে। বাংলাদেশে গিয়ে অ্যাটাক করবে, ভারতের রাফেল চলছে বাংলাদেশের উপরে, বম্বিং হচ্ছে, আমাদের ট্যাঙ্ক, আমাদের সামরিক বাহিনী যাচ্ছে, এটা শুনেই ভেবেই আমার মনে হচ্ছে মানে প্রচন্ড হাসি পাচ্ছি। ছোটবেলায় টেনিদা বাতুল গ্রেটের গল্পর কথা মনে পড়ে যাচ্ছে। ভারতবর্ষ এতটা দায়িত্বহীন দেশ না, এরকম কোন রকম কাজকর্ম একটা ভারতবর্ষ একটা করবে তথ্য, না। আমরা একটা তথ্য যেটা জানতে পাচ্ছি সূত্র মারফত, বাংলাদেশেরই একজন ব্লগার, তার সঙ্গে আমরা কথা বলছিলাম গতকাল, শেখ ফরিদ, তিনি বলছিলেন যে বাংলাদেশের ভেতর মুসলিম ব্রাদারহুড, তুরস্ক, মালয়েশিয়ার কয়েকটা সংগঠন এবং পাকিস্তান, এই জায়গাগুলো থেকে টাকা ঢুকছে,
উদ্দেশ্যটা কি না ধর্মান্তরণ করা এবং ভারতের বিরুদ্ধে একটা তাদের মধ্যে থেকে একটা বিদ্রোহ দানা বাঁধছে, এই কারণে বাইরে থেকে অর্থ ঢুকছে। কোথাও গিয়ে কি এটাও এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে? এই যে নন কনভেনশনাল অ্যাপ্রোচটা অবশ্যই মাথা ব্যথার কারণ। মানে আপনি proxy আগের war। প্রশ্নতে যেটা প্রক্সি ওয়ার, হ্যাঁ আগের প্রশ্নটা যেটা করলেন ওটা কনভেনশনাল ওয়ারফেয়ার, বাট এই যে এখন প্রশ্নটা করলেন এটা নন কনভেনশনাল ওয়ারফেয়ার। নন কনভেনশনাল ওয়ারফেয়ার সবসময় চিন্তার কারণ। এই আমি আপনি কথা বলছি, কথা বলছি, আমরা হয়তো জানতেই পাচ্ছি না আমাদের আশেপাশে এমন কোনো একটা মানে পোটেনশিয়াল ট্রিগার ঘুরে বেড়াচ্ছে, যে আমাদের বন্ধু সেজে আছে, যে আমাদের ভাই সেজে আছে, বোন সেজে আছে, সে কখন হিউম্যান বম হয়ে যাচ্ছে, সে কোনো একটা জায়গায় গিয়ে একটা ব্লাস্ট করিয়ে দিল, একটা পলিটিক্যাল লিডারকে শুট করে দিল। সব এইগুলো জানা যায় না। যেমন বাংলাদেশের এত মানুষ শুনলাম নাকি মৃত্যুর পরে যে উসমান হাদিকে ভালোবাসতো, কে বাইক চালাতে যেতে গুলি করে দিয়েছে? কেউ ওরা জানতে পেরেছিল যে এই লোকটা গুলি করতে পারবে? পরবর্তীকালে শুনছি সে তো নাকি তার আশেপাশেই ঘুরে বেড়াতো। তা আশেপাশে ঘুরে বেড়াতো, তোমরা বুঝতে পারোনি গুলি করবে কেন? কারণ আপনি যখন সাপের ব্যবসায় নেমেছেন, ছোবল আপনাকে খেতেই হবে ম্যাডাম। সুতরাং সেই ছোবলটা যদি বিষধর হয়, মৃত্যু অবশ্যম্ভাবী। যদি সেই ছোবলটা বিষধর না হয়, এই যাত্রায় বেঁচে গেলেন। পয়েন্টটা হচ্ছে দেখুন, ভারতবর্ষে ঢোকানোর জন্য পোটেনশিয়াল ট্রিগার আপনারা তৈরি করছেন, তাতে তুরস্ক সাহায্য করছে, পাকিস্তান তো এই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তারা তো তৈরি করতে মানে প্রচুর গ্র্যাজুয়েট অফ টেররিজম তৈরি করেছে, গ্যাট যেগুলোকে বলে। তো সেই লোকগুলোকে তৈরি করছে, সেটা খুবই ভালো। তবে সেই লোকগুলোই আবার মানে প্রজেক্ট বানাতে গিয়ে হাদিকে মেরে দিয়েছে না, এরকম নয় তো। পয়েন্টটা হচ্ছে দেখুন, আমরা জানি নন কনভেনশনাল ওয়ারকে কিভাবে খেলতে হয়, আমরা জানি নন কনভেনশনাল অ্যাক্টার্সদের কিভাবে ট্রিট করতে হয়। সুতরাং আমাদেরকে এইসব ভয় দেখিয়ে লাভ নেই। বিশ্বাস করুন, আমরা এক ফ্রন্টে পাকিস্তানকে দেখি, অন্য ফ্রন্টে আমরা বাংলাদেশকেও দেখি। সুতরাং আমরা জানি কিভাবে সামরিকভাবে গোটা ব্যাপারটা খেলতে হয়। তো এই যে জিনিসগুলো করলে হয়তো হ্যাঁ টুকিটাকি কিছু ক্ষতি হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটা বাস্তব যে যদি টুকিটাকি কিছু হয়, তাহলে বাংলাদেশকে যদি সেই টুকিটাকি রিটালিয়েশন দেওয়া হয়, যেমন তাদের পিতামহ পাকিস্তানকে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু বাংলাদেশ জায়গাটার পক্ষে একটু কঠিন ম্যাপে নিজেকে খুঁজে পাওয়া। কোথাও গিয়ে কি আমরা যদি এভাবে একটু ভাবি যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে ঘুঁটি সাজিয়ে বারবার তো ভারতের দিকে একটা প্রচ্ছন্ন একটা টার্গেট আগে থাকতেই করেছে, আমরা এটা নিয়েও আলোচনা করেছি যে সেন্ট মার্টিন দ্বীপ কেন বাংলাদেশের নজরে ছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কোথাও কি ভারতের এই পদক্ষেপ পরোক্ষে ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া, যে ভারত এবার পদক্ষেপ নিতে শুরু করলো? দেখুন, আমার এক গুরু একটা দুরন্ত টেকনিক শিখিয়েছিলেন। ধরুন 5-6 জন লোক খুব বিরক্ত করছে আপনাকে, তার থেকে একটাকে টার্গেট করে বেছে নেবেন, এবং প্রেফারেবলি বেছে নেবেন যেটা স্মলেস্ট, উইকেস্ট অ্যান্ড দ্য মোস্ট ডিজায়ারেবল, মানে যাকে আপনি কন্ট্রোল